দেশে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে বিদ্যুৎ চালিত বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এসব যানবাহনের ওপর শুধু 15% ভ্যাট বহাল রেখে বাকি সব ধরনের শুল্ক ও কর অব্যাহতির অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে আগামী 30 জুন পর্যন্ত এ বিশেষ সুবিধা কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম 17 আসন বিশিষ্ট নতুন বিদ্যুৎ চালিত বাস এবং 5 টন বা তার বেশি ধারণ ক্ষমতার ট্রাক আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর পুরোপুরি মওকুফ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের আগেই গতকাল থেকে হাওর এলাকার 6 জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্য মজুত ব্যবস্থাও শক্তিশালী করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া আগামী 3 মাস সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন সরকার। এদিকে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতায় জেলাগুলোর নিম্নাঞ্চল ও হাওর পাড়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ধান শিখি ভাইনি সপ্তাহ আউরের ধান আমরা হারতে না কাটতাম মানে ধান আমরা বেশ মুগাইতো ধান হই নাই 12-14 মন আমরা ভাইনা না বেচতাম ক্ষেত করছি বাগি লইয়া যাবি ক্ষেত তরে সব দিন। আমার দান মনে করো আমার জমিন ফাইনে নিগাইছে 2 আল মাত্র আমি খাটাইছি মাত্র 1 পাওয়া দিন মাত্র বুঝছেন। ওখানে আমরা কিবা খাইম আমরা বাঁচতাম কিভাবে। প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকগণ মাঠ থেকে ধান কেটে আনার পরেও ধান শুকাতে পারতেছে না, বিদায় আমরা ধান নিতে পারতেছি না। খুব শীঘ্রই আমরা ধান সংগ্রহ শুরু করব। পবিত্র হজযাত্রার 17তম দিনে হজযাত্রীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সারাদিনে মোট 3টি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যার মধ্যে একটি ফ্লাইটে 305 জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। এদিকে গত 16 দিনে মোট 46,048 জন বাংলাদেশি হাজি 116টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন। আজকে নির্ধারিত 3টি ফ্লাইটে আরও 881 জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে জানা গেছে। ফ্লাইট সংখ্যা তুলনামূলক কমে আসায় রাজধানীর হাজি ক্যাম্পে ভিড় অনেকটাই কমছে এবং বর্তমানে সেখানে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন হাজিরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে খুবই ভালো লাগতেছে। আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর মেহমান হিসাবে, বাকিটুকু করে আল্লাহ যদি কবুল করে। আমি এর আগেও 2বার গেছি, সেটা তুলনায় এবারে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। বিশেষ করে অনেক ফ্রি সার্ভিস পাচ্ছি। আমরা যখন আসছি এর আগেবার আমাকে নিজে লাগেজ নিজেই টানতে হয়েছে। আল্লাহর কাছে ঘরে যাইতেছি, মহান সৃষ্টিকর্তা যেন আমাকে আমার হজ কবুল করে এবং সহজ করে, এটাই আমি আল্লাহর কাছে কামনা করছি। হজে যে আমরা যাচ্ছি ওখানে কখনো আমরা পৌঁছি, এটাই মনের সাথে অনুভূতি, এটাই হচ্ছে যে আমরা কখন ওখানে পৌঁছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ থাকা কলকারখানার পুনরায় চালু, আধুনিকায়ন ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বস্ত্র পাট খাতের কারখানাগুলো সচল করার সম্ভাবনা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাতটির পুনরুজ্জীবিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি, সমস্যা এবং সম্ভাব্য সমাধান বিষয়ে মতামত তুলে ধরেন। বৈঠকে খাতটিকে লাভজনক ও টেকসই করার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। ঢাকার সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার আরও কঠোর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক সিগন্যালে স্থাপন করার উন্নত সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গের ভিডিও স্থির চিত্র ধারণ করে স্বয়ংক্রিয় বা অটো জেনারেটেড নোটিশ পাঠানো শুরু করেছে ট্রাফিক বিভাগ।
জিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল, লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করার মতো অপরাধে ডিজিটাল প্রসিকিউশন কার্যক্রম চালু হয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট মালিক বা চালকদের ডিএনপি সদর দপ্তরে অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে পরবর্তী ধাপে সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নরেরাবাদ চম্পাখালী এলাকায় প্রায় 100 বিঘা তরমুজ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত তরমুজ ক্ষেতে আয়োজিত মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, হঠাৎ করে প্রায় 100 বিঘা জমি তরমুজ গাছ মরে গিয়ে পুরো ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রথমে গাছে পোকার আক্রমণ দেখা দিলে বায়ার কোম্পানির প্রতিনিধির পরামর্শে তারা কীটনাশক ব্যবহার করেন। পরে দ্বিতীয় দফা স্প্রে করার পর ক্ষেতের অবস্থা দ্রুত অবনতি ঘটে। তবে এখনও ক্ষতির সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। তারা দ্রুত ঘটনা তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সুন্দরবন এলাকায় দস্যুতা দমনে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় যৌথ টহল জোরদার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় 43টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 186 রাউন্ড তাজা কার্তুজ, 299 রাউন্ড ফাঁকা কার্তুজ এবং 2টি হাতবোমা। শিল্পাঞ্চল আশুলিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির অভিযোগে 2টি মুদির দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মক্কা মদিনা এন্টারপ্রাইজকে 10,000 টাকা এবং মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়কে 5,000 টাকার জরিমানা করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৌলভীবাজারের জুড়িতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে বিরইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জুড়ি উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। এ সময় উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর, জুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইম সহ অন্যান্যরা। পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ 3 জনকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার মাটিভাঙা ইউনিয়নের মাটিভাঙা বাজারের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাটিভাঙা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ SM সালেহিন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে চা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছেন। রোববার জুড়ি উপজেলার কাপনা পাহাড় চা বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চা শ্রমিক কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতা যাচাই বাছাই ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ উদ্দিন ও উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা সহ অন্যান্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার পৌরসভার দেবগ্রাম উত্তরপাড়া এলাকায় টানা ব্রিজ সংলগ্ন আখাউড়া কসবা সড়ক থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু ভূঁইয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবার সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমে কোনো লটারির ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেন, কৃষকরা এবার যত ইচ্ছে তত ধান সরাসরি সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। এই প্রক্রিয়ায় কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না। রোববার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক ও নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা সহ অন্যান্যরা। পটুয়াখালীতে এসটিএফ এর প্রস্তাবিত নতুন HR নীতিমালা বাতিল ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে রিলাই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপি দিয়েছেন। রোববার সন্ধ্যায় জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলীর কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় কর্মীরা নতুন নীতিমালাকে বৈষম্যমূলক বলে আখ্যা দেন এবং দাবি করেন, এটি বাস্তবায়িত হলে প্রকল্প ভিত্তিক কর্মীদের চাকরির নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কর্মীদের পক্ষে ক্লাস্টার অফিসার মোহাম্মদ পারভেজ আকুন ও মিতালি রানীর নেতৃত্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এসটিএফ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করা হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার ভোরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, যমুনা সেতুর দিকে যাচ্ছিল একটি ট্রাক। রাবনা ফ্লাইওভারের উপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাইম শিকদারকে ২ পিস ইয়াবা সহ এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৩ পিস ইয়াবা সহ আটক করা হয়। এছাড়া রাতে বাইপাস সড়কে একটি তেলের পাম্পের পাশে অভিযান চালিয়ে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা সহ দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থানীয় আবহাওয়ার পরিবর্তনের কারণে এই ধরনের বৃষ্টি ও ঝড়ো হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। তাই উপকূলীয় ও নদীবন্দর এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।